ক্যালকাটা ইউনিভার্সিটির জেনারেলে যারা রয়েছে তাদের রয়েছে এসইসি পেপার। এসইসি তোমরা থার্ড সেমিস্টার থেকে পাচ্ছ, থার্ড সেম, ফোর্থ সেম, ফিফথ সেম অ্যান্ড সিক্স সেম। তো থার্ড সেম, ফোর্থ সেম, ফিফথ সেমে তোমরা 3টি পেপার পড়েছো, যেখানে তোমরা থার্ড সেম একদম শুরুতে অর্থাৎ থার্ড সেমের যে এসইসি এ ছিল, এসইসি A1, সেখানে তোমরা পড়েছো একদম বেসিক জায়গা, সোশ্যাল রিসার্চের বেসিক জায়গা। সেই বেসিক কনসেপ্টের পরেই কিন্তু তোমাদের এই পোর্শনটা তোমাদের কাজে আসবে। অর্থাৎ এই পেপারটা বা এই ক্যালকাটা ইউনিভার্সিটির যে SEC-B2 এই পেপারটা জানার জন্য থার্ড সেমের যে তোমাদের সিলেবাসটা ছিল সেটা সম্পর্কে কিন্তু জানা খুব জরুরি। যাদের সেই সিলেবাসটা সম্পর্কে খুব একটা আইডিয়া নেই বা যারা যে সেই টপিকগুলো সম্পর্কে জানো না, তাদের জন্য কিন্তু একটু ডিফিকাল্ট হতে পারে। চলো আজকে আমি যতটা পারবো একটু সহজ করে বোঝানোর চেষ্টা করব, কারণ এই পেপারটা নিয়ে অনেকেই আমাকে বলেছিল একটা ভিডিও করার জন্য, কারণ এই পেপারটা কিন্তু খুব টাফ একটা পেপার। খুব টাফ একটা পেপার, যে পেপারটার টাইটেল হচ্ছে কি অ্যাপ্লিকেশন অফ স্ট্যাটিস্টিক্স ফর সোশিওলজি। অর্থাৎ সোশিওলজিতে স্ট্যাটিস্টিক্সের অ্যাপ্লিকেশন কোথায়, আমরা স্ট্যাটিস্টিক্সটা কোথায় ব্যবহার করি। সোশিওলজিতে স্ট্যাটিস্টিক্স রয়েছে এবং স্ট্যাটিস্টিক্সের খুব গুরুত্বপূর্ণ 3টি বিষয়, মিন, মিডিয়ান, মোড। এই 3টি বিষয় কিন্তু তোমাদের এখানে আছে। তো এই 3টি বিষয় কিভাবে অ্যাপ্লাই করা হয়, কোন কোন বিষয়গুলো জানতে হবে, খুব বেসিক বিষয় কি জানতে হবে স্ট্যাটিস্টিক্সের জন্য, আমি সেগুলোই তোমাদের সিলেবাস ধরে একটু আলোচনা করার চেষ্টা করব। SEC-B2 অ্যাপ্লিকেশন অফ স্ট্যাটিস্টিক্স ফর সোশিওলজি, যেখানে বেসিক কনসেপ্ট, অর্থাৎ এই সিলেবাসটা সম্পর্কে জানতে গেলে বেসিক কয়েকটা বিষয় তোমাদেরকে জানতে হবে। যে এই যে স্ট্যাটিস্টিক্স কথাটা বারবার বলছি, এটা কি, এইটা সম্পর্কে তোমাকে আগে আইডিয়া নিতে হবে, যার বাংলা আমরা পরিসংখ্যান বলে থাকি, তাই তো। তো বেসিক কনসেপ্টের মধ্যে হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্স সেটা জানতে হবে। এবং বলে রাখি আর একটা বিষয়, যে সামাজিক গবেষণা করতে গেলে ডেটা বা ডাটা যাই বলি না কেন, তথ্য যার বাংলা, এই তথ্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ এই ডাটা বা ডেটা ছাড়া কিন্তু আমরা কখনোই রিসার্চ করতে পারবো না, সামাজিক গবেষণা করতে পারবো না। তাহলে সামাজিক গবেষণার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তথ্য। তাহলে এই ডেটা কালেকশন, ডেটা রিসার্চারকে কী করতে হয়, কালেকশন করতে হয়। কোথা থেকে কালেকশন করবে রিসার্চার, কোথা থেকে কালেকশন করবে ডেটা? সোসাইটি থেকে, কারণ সোশিওলজির ডেটা সমাজেই পাবো। তাহলে সোসাইটি থেকে ডেটা কালেকশন করা হলো, একটা গবেষক ডেটা কালেকশন করলো, যে টপিক নিয়ে একটা গবেষক গবেষণা করতে চাই সেই টপিকের ওপর ডেটা কালেকশন করলো। আমরা সিম্পলি মনে করো একটা কন্যাশ্রী প্রকল্পটা যদি আমরা ধরি, যে কন্যাশ্রী প্রকল্প নিয়ে কেউ কাজ করতে চাইছে, কন্যাশ্রী প্রকল্পের ডেটা কালেকশন করলো। ডেটা কালেকশনের পর তার যে বাকি কাজ, সেই কাজটা কোথা থেকে করতে হবে? সেই বাকি কাজটা করতে হলে এই স্ট্যাটিস্টিক্সের ওপর নির্ভর করতে হবে সোশিওলজিক্যাল অ্যানালিসিসের জন্য। কেমনভাবে? তার জন্য তাহলে বুঝতে পারছো যে তোমাদের এই পেপারটা কোন ঘটনার পর তোমরা কানেক্ট করতে পারবে, ডেটা কালেকশনের পর যে প্রসেসগুলো করতে হয় সেগুলো তোমরা এর মধ্যে জানবে। দেখো, পপুলেশন ডেটা কোথা থেকে কালেক্ট করা হয়? পপুলেশনের বাংলা আমরা বলে থাকি সমগ্র। সমগ্র কি? তুমি যে অঞ্চলে স্টাডি করছো, মনে করো এটা তোমার স্টাডি অঞ্চল, এই স্টাডি অঞ্চলে এগুলো হচ্ছে সমগ্র তোমার, ওকে, এগুলো হচ্ছে সমগ্র পপুলেশন। অর্থাৎ এই স্টাডি এরিয়াতে 1000 জন রয়েছে, এই 1000 জন তোমার পপুলেশন, ওকে। এটা আরেকটু ছোট করে রাখি, তাহলে তোমাদের আরেকটু বোঝাতে পারে সুবিধা হবে। চলো, তাহলে এটা গেল পপুলেশন, ওকে, যেখান থেকে তুমি ডেটা কালেকশন করবে, তোমার এটা রিসার্চ এরিয়া। প্যারামিটার কি? প্যারামিটার কথাটাও একটু ভালো করে বুঝতে হবে। প্যারামিটার কি? প্যারামিটার হচ্ছে বলতে পারি আমরা ইজ দ্য নাম্বার ডেসক্রাইবিং এ হোল পপুলেশন, বা বলতে পারি ইউজ টু ডেসক্রাইবিং দি এন্টায়ার পপুলেশন বিং স্টাডিড, ওকে। আমরা যে অঞ্চলটাকে অ্যাকচুয়ালি যে আমার যে হোল পপুলেশন, এই যে পপুলেশন, এই পপুলেশনের একটা বলতে পারি যে ডেসক্রাইব করছে পপুলেশনকে একটা প্যারামিটার। আমি মনে করো এটা যদি আমার রুরাল অঞ্চল হয়, আমার পপুলেশনটা মনে করো, এই এরিয়াটা মনে করো রুরাল এরিয়া, তাহলে এখানে একটা প্যারামিটার আমি বলতে পারি যে এখানে অধিকাংশ মানুষজনই কিন্তু আমরা দেখছি কৃষক, বা অধিকাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত আছে।
স্ট্যাটিস্টিক্স একই বিষয় বা রিপিট হয়েছে, এটা স্যাম্পল। এইবার আসছি স্যাম্পেলে। স্যাম্পেলের বাংলা কি বলা হয়? নমুনা। এটার বেসিকটা নমুনা কি, নমুনা একটু বলে দিই। স্যাম্পল কথাটা বারবার আমরা বলি যে একটা স্যাম্পল দিলে ভালো হয়, একটা স্যাম্পল দেখান, তাই তো? আমরা যে কোনো কিছু, যে কোনো বিষয় একটু সন্দেহ হলে বা যে কোনো বিষয় সম্পর্কে একটু জানতে হলে আমরা একটু স্যাম্পল চাই। তো এখানে আমরা সোশিওলজিতে স্যাম্পল কেমনভাবে দেখি দেখো। আমি স্যাম্পল বোঝানোর ক্ষেত্রে সব সহজ একটা উপায় বলি, যে আমাদের ভাত রান্না হয়ে গেছে কি করে বুঝি? আমরা হাতা দিয়ে বা খুন্তি দিয়ে সেটাকে নাড়িয়ে কয়েকটা ভাত তুলে নিয়ে টিপে দেখি নরম হয়েছে কিনা, তাই তো? নরম হলে দুটো তিনটে ভাত টিপে দেখে যদি নরম হয়েছে, যদি দেখি বুঝে যায় যে ভাতটা নরম, তাহলে বুঝবো না ভাতটার রান্না হয়ে গেছে, এবার আমরা নামিয়ে ফেলতে পারি বা রান্নাটা এখন কমপ্লিট। তাহলে এই যে হোল গ্রাম, এটা আমরা কি বললাম? পপুলেশন। এই পপুলেশন থেকে এই 1000 জনের উপর তো গবেষণা করা সম্ভব নয়। এই 1000 জনটা মনে করো যে 1,00,000 জন যদি থাকে, এই 1,00,000 জনের উপর গবেষণা করা তো সম্ভব নয়। একটা গ্রাম, একটা বড় গ্রাম মনে করো 4-5টা গ্রাম, সেই 4-5টা গ্রামকে নিয়ে স্টাডি করতে চাইছো, যেখানে 1,00,000 জনসংখ্যা। 1,00,000 জনসংখ্যাকে কি তুমি 1,00,000 জনসংখ্যা থেকে তো তুমি ডেটা নিতে পারবে না। তাহলে তোমাকে কি করতে হবে? এখান থেকে বেছে নিয়ে আমরা কয়েকজনকে নেবো। এই বেছে নেওয়াটাই হচ্ছে নমুনা। আমরা যেমনটা ভাতের হাঁড়ির কথা বললাম, যে ভাতের হাঁড়ি থেকে প্রত্যেকটা ভাত টিপে টিপে আমি দেখতে পারি না যে নরম কিনা। আমি কয়েকটা ভাত টিপে দেখে আমি কিন্তু ডিসাইড করতে পারি যে ভাতটা নরম হয়েছে, ওকে, ভাতটা রান্না কমপ্লিট। তাহলে পপুলেশন হচ্ছে, বলতে পারি আমাদের এক্সাম্পল হিসেবে যেটা বোঝাচ্ছিলাম, ভাতের হাঁড়ি। আর নমুনা হচ্ছে যে কয়েকটা ভাত তুলে নিয়ে আমরা টিপে টিপে দেখলাম নরম কিনা। ওকে, নেক্সট আসছি ভেরিয়েবল। ভেরিয়েবল কি? ভেরিয়েবলের বাংলা হচ্ছে চলক। চলক কোনগুলো? চলক বলতে পারি is any characteristics or number or quantity that can be measured or counted. Measure or counted. ওকে, যেমন এক্সাম্পল হিসেবে আমরা কি দেখতে পারি? এজ, সেক্স, ইনকাম কাউন্ট করা যায়। ওকে, যেগুলো ভ্যারি হয়। ওকে, ভেরিয়েবল মিনস যেগুলো ভ্যারি করে। চলো ডেসক্রাইব, এবার আসছি ডেফিনেশন অফ সোশ্যাল স্ট্যাটিস্টিক্স, ইউজ অফ স্ট্যাটিস্টিক্স ইন সোশ্যাল রিসার্চ। দেখো, সামাজিক গবেষণার ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্সের কেন দরকার? দেখো, ডেটা তোমার কাছে অনেক আছে, সেই ডেটাগুলো তুমি কিভাবে ব্যাখ্যা করবে? ডেটা দিয়ে যদি তুমি কিছু ব্যাখ্যা করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে স্ট্যাটিস্টিক্সের সাহায্য নিতে হবে। তাহলে স্ট্যাটিস্টিক্স কিন্তু সামাজিক গবেষণার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে। অর্থাৎ আমরা বিশেষ করে সমাজবিজ্ঞানের ক্ষেত্রে, সামাজিক গবেষণার ক্ষেত্রে উইথাউট স্ট্যাটিস্টিক্স কিন্তু আমরা কোনো কিছু এক্সপ্লেন করতে পারবো না। তোমার কাছে ডেটা রয়েছে, সেই ডেটাটাকে এক্সপ্লেন করছো খুব সহজ উপায়ের মধ্যে দিয়ে, তাহলে অবশ্যই তুমি স্ট্যাটিস্টিক্সের সাহায্য নিচ্ছ। ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন। ফ্রিকুয়েন্সি কি? এর বাংলাগুলো আমরা যদি বলি, এর বাংলা বলা হয় গণসংখ্যা নিবেশন। এর মধ্যে তোমাদের অর্থাৎ কি, তোমার কাছে যে ডেটা আছে, সেই ডেটাগুলোর বলা যেতে পারে একটা ক্যাটাগরাইজ করা। ওকে, সেই ডেটাগুলো একটা ক্যাটাগরাইজ করে খুব সুন্দর করে বোঝার সুবিধার্থে, আমার কাছে একটা মানুষ সম্পর্কে যদি আমি ডেটা নিই, সেই মানুষের প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমার ডেটা আমার কাছে আছে, তাহলে সেই ডেটাগুলো যদি আমি ক্যাটাগরাইজ করি, তাহলে কিন্তু আমার বুঝতে এবং এক্সপ্লেন করতে সুবিধা হবে, তাই না? একইভাবে এর মধ্যে আমাদের কি দেখতে হবে? ক্লাস ইন্টারভাল দেখতে হবে, ট্যালিমার্ক দেখতে হবে, ফ্রিকোয়েন্সি দেখতে হবে। এগুলো আমরা যখন আলাদা করে ক্লাস করাবো আমি বলে দেবো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের মধ্যে তোমাদের কি কি পড়তে হবে। গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অফ ডেটা। দেখো, তোমার কাছে ডেটা আছে, তাহলে ডেটার তো একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন চাই, তা না হলে সেই ডেটাটা বুঝতে প্রচুর সমস্যা হবে এবং সেই ডেটাটাকে নিয়ে কাজ করতেও সমস্যা হবে। তাহলে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন কি? গ্রাফিক্যাল প্রেজেন্টেশন মিনস হচ্ছে তথ্যের একটা লৈখিক উপস্থাপন। আর সেই তথ্যের লৈখিক উপস্থাপন কি দিয়ে করা হয়? হিস্টোগ্রাম দিয়ে করা হয়। এগুলো আমি প্রত্যেকটার আলাদা আলাদা ক্লাস নেব। প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাস নেব। ফ্রিকুয়েন্সি পলিগন করা হয়, ফ্রিকুয়েন্সি পলিগন, ফ্রিকুয়েন্সি কার্ভ, বার ডায়াগ্রাম। এগুলো তাহলে কি হচ্ছে? এগুলো যদি আমি ব্যবহার করি, আমি ডেটাটাকে ডেটাটাকে প্রেজেন্ট করতে পারছি খুব ভালোভাবে। অর্থাৎ যে কেউ আমি যে ডেটাটা প্রেজেন্ট করছি সেটা দেখে খুব সহজেই বুঝতে পারবে যে সেই ডেটা থেকে কি কি বলা হচ্ছে বা সেই ডেটা থেকে কি কি এক্সপ্লেন করা যেতে পারে। তাহলে বুঝতে পারছো যে আমার কাছে সেই ডেটাটাকে একটা খুব সুন্দর ক্যাটাগরাইজ করে সেটাকে প্রেজেন্ট করাই হচ্ছে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অফ ডেটা।
এবং সেগুলো বিভিন্ন বিষয়ের মধ্যে দিয়ে হয়। আমি এগুলো আলাদাভাবে আর একটা ক্লাস নেব। স্যাম্পলিং, টাইপস অ্যান্ড ইউজেস। দেখো স্যাম্পলিং আমি প্রথমেই বললাম, নমুনা, যেটা ভাতের হাঁড়ির উদাহরণটা দিয়ে বোঝালাম। সেই নমুনার, দেখো আমি যখন গবেষণা করতে যাব আমাকে প্রথমে কি করতে হবে, আমাকে ডেটার তথ্য সংগ্রহ করার জন্য আমাকে কিন্তু নমুনা সিলেক্ট করতে হবে। অর্থাৎ আমি কাদের কাছ থেকে ডেটা নেব। আমার এরিয়া যদি কোনো একটা রুরাল এরিয়া হয়, সেই রুরাল এরিয়ায় যদি 1000 জন বসবাস করে, আর আমি যদি টার্গেট থাকে আমার 100 জন, তাহলে সেই 100 জন, এই 1000 জনের মধ্যে কোন 100 জন আমার নমুনা হবে। এই নমুনা সিলেকশনের কিছু ভাগ আছে। সেই একটা ভাগকে আমরা বলি সম্ভাবনা নির্ভর, আর একটা ভাগকে বলি সম্ভাবনা অনির্ভর। ওকে, এই দুটির চারটি করে ভাগ আছে। আমি স্যাম্পলের ক্লাস যখন নেব আমি তোমাদেরকে এগুলো এক্সপ্লেন করে দেবো। যে যখন সম্ভাবনা নির্ভর কখন, বুঝতেই পারছো, যখন সম্ভাবনা থাকবে সবার মধ্যে। আর সম্ভাবনা অনির্ভর কখন, সম্ভাবনা অনির্ভর যখন সবার মধ্যে সম্ভাবনা থাকবে না। অর্থাৎ এই 1000 জনের মধ্যেই যদি সম্ভাবনা থাকে তাহলে সেটা সম্ভাবনা নির্ভর, আর এই 1000 জনের মধ্যেই যদি নমুনা সিলেক্টের সম্ভাবনা না থাকে তাহলে সেটা সম্ভাবনা অনির্ভর। তাহলে এই সম্ভাবনা থাকা না থাকা কিসের ওপর নির্ভর করবে, তোমার উদ্দেশ্যের উপরে। অর্থাৎ তুমি যে উদ্দেশ্যে ডেটাটা নিচ্ছ সেই উদ্দেশ্যটা কোন নমুনার উপরে বা কার উপরে অ্যাপ্লিকেবল হবে। যেমন মনে করো যদি তুমি ভাবো যে রুরাল কলেজ স্টুডেন্টদের উপর আমি ডেটা নেব, তাহলে সবার মধ্যে, তাহলে সেটা কি হবে, সেটা সম্ভাবনা অনির্ভর হয়ে যাবে। কারণ রুরাল কলেজ স্টুডেন্ট মিনস হচ্ছে কি, একটা ভিলেজের সবাই তো রুরাল কলেজ নয়, সবাই তো কলেজ স্টুডেন্ট নয়। তাহলে একটা রুরাল এরিয়াতে যখন যাচ্ছ বেছে বেছে তোমাকে কলেজ স্টুডেন্টকেই নিতে হবে, তাহলে সেটা কিন্তু কখনোই সম্ভাবনা নির্ভর নয়, প্রবাবিলিটি স্যাম্পলিং নয়। এভাবে স্যাম্পলিংয়ের ভাগ তোমাকে নির্বাচন করেই কিন্তু ডেটা কালেকশন করতে হবে। ওকে, নেক্সট আসছি কোডিং অ্যান্ড ট্যাবুলেশন। এইবার আসছি যে ডেটা তো প্রচুর হয়েছে, প্রচুর ডেটা, এই ডেটাগুলোকে কি করতে হবে, তাহলে এই ডেটাগুলোকে কোডিং করতে হবে, একটা নির্দিষ্ট কোড দিয়ে আমাকে একটা টেবিলে ক্যাটাগরাইজ করতে হবে, এবং ট্যাবুলেশন করতে হবে, নির্দিষ্ট শ্রেণীতে রাখতে হবে। হ্যাঁ, তাহলে ইনকামের আমি একটা কোডিং দিয়ে দিলাম, এজের একটা কোডিং দিয়ে দিলাম, সেই কোডিংটা আমি রেখে দিচ্ছি। হ্যাঁ, মনে করো আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই যে একজনের আমি ইনকামের বিভিন্ন কোডিং দিচ্ছি, 1000 থেকে 2000, 3000, 2100 থেকে মনে করো 3000, 3100 থেকে 4000। এইবার এগুলোর আমি কোডিং দিলাম এ বি সি। তাহলে বুঝতে পারছো, তুমি খুব সহজেই বুঝতে পারবে, আমার টোটাল এই পয়েন্টগুলো লেখার দরকার হবে না, এ দিলেই তুমি বুঝতে পারবে। এইভাবে কোডিং এবং ট্যাবুলেশনও করা যায়, শ্রেণীবদ্ধকরণ, অর্থাৎ ডেটার একটা সহজে উপস্থাপন করা যায়, যাতে ডেটাটাকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য, আচ্ছা ডেটাটাকে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করার জন্য আমরা কি করি, এটাকে শ্রেণীবদ্ধকরণ করে নিই। ওকে, খুব সুন্দর করে আলাদা আলাদা করে একটা ক্লাস করে নিয়ে তার মধ্যে আমরা রাখার চেষ্টা করি, তাহলে কি হবে, বুঝতে সুবিধা হবে এবং খুব সহজেই সেটাকে কিন্তু এক্সপ্লেন করা সম্ভব হবে। এইবার আসছি স্ট্যাটিস্টিক্সের যে গুরুত্বপূর্ণ 3টি পার্ট। সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে 3টি পার্ট পড়তে হয়, 3টি পার্ট জানতে হয়, মিন, মিডিয়ান, আর একটা হচ্ছে মোড। দেখো মিন, মিডিয়ান, মোড, এটার বেসিক বিষয় আমি এখন বলছি না, কারণ এই যে বিষয়গুলো আমি লাস্ট 6টা পয়েন্টে বললাম, এই 6টা পয়েন্টের ক্লাস আমি খুব শীঘ্রই আপলোড করব। এগুলো তোমরা দেখার পরেই কিন্তু মিন মিডিয়ান মোডে ঢুকতে পারবে, কারণ মিন মিডিয়ান মোড করতে গেলে, অর্থাৎ এটা স্ট্যাটিস্টিক্স, এই স্ট্যাটিস্টিক্সটা করতে গেলে আমাদের বেসিক কিছু আইডিয়া থাকা দরকার, বেসিক কিছু টার্ম আছে যে টার্মগুলো আমাদের জানা দরকার, যেগুলো আমরা এখানে আলোচনা করলাম। এই বিষয়গুলো না জানলে মিন মিডিয়ান মোড করতে কিন্তু অসুবিধা হবে। তো সেই কারণে মিন মিডিয়ান মোডটা বেসিক জায়গাটা আমি কিছুই আলোচনা করব না, আমি জাস্ট বলে দিলাম তোমাদের সিলেবাসে এই 3টে বিষয় আছে। আমি খুব শীঘ্রই এই 1 সপ্তাহের মধ্যেই তোমাদের একটা ক্লাস আসতে চলেছে, যেখানে টোটাল স্ট্যাটিস্টিক্সের এই পেপারটা যে তোমাদের রয়েছে, এই পেপারের সমস্ত ক্লাস তোমরা পাবে, A to Z ক্লাস তোমরা পাবে, এবং টোটাল সিরিজটা যদি তোমরা দেখো
আমার মনে হয় স্ট্যাটিস্টিক্স নিয়ে বা এই পেপারটা নিয়ে তোমার কোনো প্রবলেম থাকবে না। ওকে, তো মোটামুটি আশা করছি একটা বেসিক উপরের যে বেসিক কনসেপ্টগুলো রয়েছে সেই সম্পর্কে একটা সহজ উপস্থাপন আমি করতে পেরেছি। আর এবার আসছি রিডিংসে আমি বাংলা বই কিছু বলবো না, বাংলা বই খুব ভালো বাংলা বই কিন্তু নেই। আমি ইংলিশ দুটো বইয়ের কথাই বলবো, এই দুটো বই তোমরা খুব ভালো করে দেখতে পারো। একটা হচ্ছে এনজি দাস স্ট্যাটিস্টিক্স, সিআর কোঠারি মেথোডোলজি। ওকে, সো তোমরা এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই কিনে নিতে পারো। সিআর কোঠারিও কিনতে পারো, এনজি দাসটাও কিনতে পারো। সিআর কোঠারিটা নিলে তোমার টোটাল যে মেথোডোলজির পেপার রয়েছে সেই মেথোডোলজিটা এখানে কভার করবে, আর এনজি দাসেরটা অনলি স্ট্যাটিস্টিক্সই কিন্তু কভার করবে। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।